আয়ুর্বেদ হলো বেদের অঙ্গ এবং আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে বেদবাক্য। কারণ আমাদের এই অনুষ্ঠানে আমরা সেই সব সমস্যাকে নিয়ে আলোচনা করি, সেই সমস্যাগুলো মোটামুটি আজকালকার যুগে হর ঘর কি কাহানি। আমি সুকন্যা আবার এসে গেছি আমার আপনার সবার প্রিয় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যার কাছে আছে সব সমস্যার সমাধান। হ্যালো দাদা ভাই। হ্যালো সুকন্যা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভীষণ ভালো। আর আমরা যখন এই অনুষ্ঠানটায় আসি তখন একটা আলাদা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, একটা আলাদা ভালো লাগা কাজ করে। তুমি শুনলে অবাক হবে, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু ভীষণ জনপ্রিয় এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়মিতভাবে মানুষ অপেক্ষা করেন। কারণ তুমি যে বললে না, এখানে এমন সমস্যাগুলোকে তুমি উপস্থাপিত করো যে সমস্যাগুলো সত্যি আজকে কিন্তু প্রায় প্রত্যেকটা ঘরেতেই কম বেশি রয়েছে। এবং আমরা চেষ্টা করি মেডিকেল সায়েন্সের দুর্বোধ্য ভাষার বাইরে বেরিয়ে এসে সহজ সরল আঙ্গিকে আমাদের 16 আনা বাঙালি আনায় মোড়া আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নতুনভাবে উপস্থাপিত করতে, যার হাত ধরে যে কোনো সমস্যায় আজ আর কোনো সমস্যা নয়। একদম ঠিক কথা বলেছো। কিন্তু জানো তো দাদা ভাই, এই চুল পড়ার সমস্যা নিয়ে যে কি ভুগছি, যাই করি না কেন, তেল জল শ্যাম্পু কিছুতেই যেন কিছু কমে না। তাই তোমাকে যখন পেয়েছি আজকে, এই সমস্যার সমাধান তো জানবই জানবো। হেয়ার কিন্তু আমাদের ব্যক্তিত্বের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং তুমি অবাক হয়ে যাবে যে এখনও পর্যন্ত অনেক মানুষ আছেন চুল পড়তে শুরু করলে হয় হেয়ার অয়েলটা বদলান, নয়তো শ্যাম্পুটা বদলান। তুমি শুনলে অবাক হবে, চুল পড়ার 90% কারণ প্রায় আভ্যন্তরীণ। যেমন ধরো থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারির সমস্যা বা গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যা, এমনকি পুরুষদের ক্ষেত্রে যে হরমোন বেশি থাকে টেস্টোস্টেরন, তার জন্য পর্যন্ত চুল পড়তে পারে। এর বাইরে যেমন ধরো যে কোনো অসুখ বিসুখ থেকে সেরে ওঠা, প্রেগনেন্সির পর, কিংবা ধরো যাদের ক্ষেত্রে দেখা যায় যে লম্বা সময় ধরে কোনো ইমিউনিটি রিলেটেড সমস্যা রয়েছে, অর্থাৎ দোজ পারসন ইমিউন কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ার ফলের সমস্যা আসে। এমনকি রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলেও কিন্তু চুল পড়তে পারে। তাহলে চুল পড়ার কারণ কিন্তু বেশিরভাগই আভ্যন্তরীণ, বাইরেরও কারণ আছে। তাহলে চুল পড়ার সম্বন্ধে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আমাকে ইন্টারনাল এক্সটার্নালি দুটো বলতে হবে। মাতৃ জঠরে আমরা যখন থাকি তখনই কিন্তু আমাদের স্ক্যাল্পে হেয়ার চলে আসে। শিশু ভূমিষ্ঠ হয় হাতে গোনা কয়েকটা হেয়ার নিয়ে, কিন্তু জীবনের শেষ দিন অবধি হেয়ারটা থাকে না। যেমন কোষ বিভাজন হয় তেমন চুলেরও কিন্তু কোষ বিভাজন হয়, অর্থাৎ চুল একটা সময় গজাবে, সার্টেন একটা সময় অবধি বাড়বে এবং তারপর পড়ে যাবে এবং সেখানে নতুন চুল আসবে আবার নতুন করে। সমস্যা কখন হয়? যখন শুধু চুল পড়ছে, নতুন চুল আসছে না এবং ক্রমশ দেখা যাচ্ছে মাথার ভলিউম কমতে শুরু করছে, তখন কিন্তু প্রচণ্ড রকম আমাদের ব্যক্তিত্বে একটা আঘাত লাগে, আমার হেয়ার ফল হচ্ছে। অনেক ইন্টারনাল কজ ছাড়াও কিন্তু হেরিডিটারি হিস্ট্রি থাকে। মাতৃকুল বা পিতৃকুল যদি কারোর দিকে চুল পড়ার সমস্যা থাকে, পরের জেনারেশনগুলোতে কিন্তু সেগুলো আসতে পারে। সুতরাং সময় থাকতে ভাবতে হবে যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সিঁথির কাজটা চওড়া হয়ে যাওয়া, পুরুষদের ক্ষেত্রে কপালের দুপাশ ধরে মাঝখানের হেয়ারটা ভলিউম কমতে শুরু করা, কিংবা চুলের গ্রোথ ঠিকঠাক না হওয়া, তো চুল লম্বা হচ্ছে না, বারবার বলি। আর এর বাইরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা অ্যান্ড্রোজেন হরমোনের জন্য হয়। এবং দেখা যায় যেটা অনেকগুলো ম্যাটার আছে, দেখা যায় যাদের বডি হেয়ার বেশি তাদের মাথার হেয়ার ভলিউম কমতে থাকে পুরুষদের ক্ষেত্রে। আবার এটাও দেখা যায় আজকে তো দেখো ঘর ঘর কি কাহানি হয়ে গেছে থাইরয়েডের সমস্যা, পিসিওডি, এগুলো। তো এই সমস্যাগুলোতেও কিন্তু চুল পড়ার সমস্যা থাকে। এগুলো হচ্ছে ইন্টারনাল সমস্যা। এক্সটার্নাল সমস্যার মধ্যে কিন্তু আমরা খুব বেশি পরিমাণ মানুষ ভুল করেন খুশকিকে দোষ দেন। খুশকি হচ্ছে একটা ইনোসেন্ট ম্যাটার, ওটা চুল পড়ার জন্য আমরা সেরকম দায়ী মনে করি না। তুমি সাপের খোলস ছাড়ার কথা শুনেছ তো? আমাদের মাথার স্ক্যাল্পও খোলস ছাড়ে এবং ওইটা একটা নির্দিষ্ট সময় ছাড়া যেটা ছোটো ছোটো ফ্লেক্সের মতো হয়ে উঠতে থাকে এবং ওটা চলে যায়, নতুন চলে আসে। আমরা বডি যেমন স্ক্র্যাবিং করি, মাথার স্ক্যাল্পও ওইভাবে বাইরের লেয়ারটা ছেড়ে নতুন লেয়ার আসে। এটা একটা একদম ন্যাচারাল ফেনোমেনন, এটার মধ্যে কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ভয়টা কখন থাকে? না, ভয়ের কোনো কারণ নেই, কারণ ভয়ের আগেই তো জয়, তাই না? তো ভয়ের কারণটা থাকে সেই সময়টা যখন কেউ লক্ষ্য করে দেখেন গরমকালে মাথায় ইচিং হচ্ছে,
এবং লক্ষ্য করে দেখা যায় যে স্টিকি ড্যান্ড্রফ হচ্ছে। এবং শুধু তাই নয়, ড্যান্ড্রফটা ইচিং করলে নখে একটা ক্লে মেটেরিয়াল আসছে। নট অনলি দ্যাট, তেল আর জলের শ্যাম্পু করলে চুল উঠছে। কিছু ক্ষেত্রে এরকমও দেখা যায় যে চুলটা উঠছে, তার গোড়ায় একটা ছোট্ট বালির মতো দানা লেগে থাকছে। এরকমও দেখা যেতে পারে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন, ছোট্ট ছোট্ট ঘামাচির মতো বছরে একটা আধটা এখানে ওখানে আসছে, চিরুনি লাগলে খুব ব্যথা করে উঠছে। এটা কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিসও হতে পারে। কারণ কি, এটা হিউমিডিটির সাথে রিলেটেড। শীতকাল হলে স্টিকি ড্যান্ড্রফ ভ্যানিশ হয়ে গিয়ে ফ্লেক্সের টুকরো পড়া শুরু হবে। সাধারণ মানুষ ভাববে ড্যান্ড্রফ, কিন্তু এটা ড্যান্ড্রফ না, এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। এবং এটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, মাথা ফাঁকা হতে শুরু করবে। তাহলে এক্সটার্নাল কজের মধ্যে কিন্তু এই কজটাকে আমরা খুব বেশি রকম গুরুত্ব দিই, আর ইন্টারনাল কজগুলো গুরুত্বপূর্ণ। দেখো, অ্যানিমিয়াতে চুল পড়ে। হিমোগ্লোবিন, হিম অর্থাৎ আয়রন, গ্লোবিন পার্ট ইজ প্রোটিন পার্ট। এই আয়রন আর প্রোটিন এ দুটো কনজুগেট করে হিমোগ্লোবিন হয়। এবার যাদের ক্ষেত্রে অ্যানিমিয়া থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন 11-এর নিচে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি হেয়ার ফল পাই। সেটা আমরা তাকে তখন প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস সমৃদ্ধ খাবার বা প্রপার তাকে অ্যানিমিয়ার ট্রিটমেন্ট করা, এগুলোর মাধ্যমে কিন্তু তাকে আমরা সুস্থতার একটা জায়গা অবধি নিয়ে আসতে পারি এবং তার চুল পড়াটা নিয়ন্ত্রণে চলে আসে। সুতরাং ক্লিনিকে পেশেন্টের আমরা কিন্তু ডায়াগনোসিস করার চেষ্টা করি যে চুল পড়ার ঠিক প্রপার কারণটা কী। ইজ ইট ইন্টারনাল অর এক্সটার্নাল, নাকি দুটোই? এ দুটো তার সাথে হেরিডিটারি হিস্ট্রি আছে কিনা। তো সবটা মিলিয়ে আমরা কিন্তু একটা কনক্লুশনে আসি। দেখো, সমস্যাটা যেটা থাকে সেটা হচ্ছে মাথার স্ক্যাল্পকে একদম তোমাকে ক্লিন রাখতে হবে। এবং এই ক্লিন রাখাটার জন্য তুমি লক্ষ্য করে দেখবে, আগেকার দিনে না, যখন আমাদের মায়েরা স্কুলে টুলে যেতেন, তখন সকালবেলাতে তেল মেখে স্নান করে চুলটা বেঁধে স্কুলে যেতেন। এবং স্কুলে যাওয়া মানে খেলাধুলো, দৌড়ঝাঁপ, এগুলো। এবং অটোমেটিক্যালি কী হতো, যেহেতু চুলটা বাঁধা থাকতো, তেল দেওয়া থাকতো, ঘাম হতো, এবং ওখানে চুলটা টাইট করে বাঁধা মানে এয়ার ঢুকতো না, অক্সিজেন যেত না ঠিকঠাক, তো ওখানে কিন্তু একটা খুব বড় রকমের ফাঙ্গাল ইনফেকশন তৈরি হতো। আমি যখন স্কুলে পড়তাম তখনও থাকতো যে ভেজা চুলে দুদিকে দুটো পনিটেল করে এটা যেতে খুব হবে। খারাপ, ভীষণ খারাপ। আমরা সবসময় বলি চুল যতক্ষণ না পুরোপুরি না শুকোচ্ছে কিছুতেই বাঁধা উচিত নয়। এবং আমরা বলি যারা হেয়ার সম্বন্ধে সচেতন তাদের হেয়ার ড্রায়ার ব্যবহারের জন্য। হেয়ার ড্রায়ারে দুরকম হাওয়া আসে, একটা নর্মাল, একটা গরম। গরম হাওয়াটা নয়, নর্মাল এয়ারটা দিয়ে কিন্তু মাথার স্ক্যাল্পকে পুরো ড্রাই করতে হবে স্নানের পর। মানে আমরা ধরো যখনই বিদেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, দেখি টয়লেটের মধ্যে হেয়ার ড্রায়ার রাখা থাকে। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ ভিজে চুলে রাখা মানেই সেটাতে প্রচুর পরিমাণ ঘাম হবে, ওই জায়গাটায় একটা এমন মিডিয়া তৈরি হবে, একটা অ্যাডিটিভনেস তৈরি হবে, যেখানে বাইরের প্রচুর পরিমাণ ফাঙ্গাস, পলিউশন, এটা ওটা এসে একটা আদর্শ ওদের একটা বংশবৃদ্ধির জায়গা তৈরি হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কী হয় জানো তো, স্কুল থেকে বা কলেজ থেকে আসার পর কেউ কিন্তু শ্যাম্পু করেন না। ফলে সারা দিনের পলিউট্যান্টসগুলোকে তিনি স্ক্যাল্পে নিয়ে শুতে গেলেন, পরের দিন সকালে স্নান হবে। তাহলে অটোমেটিক্যালি ম্যাটারটা কী হলো, চুল পড়ার জন্য দায়ী ফাঙ্গাসগুলো কিন্তু সারা রাত ধরে বংশবৃদ্ধি করলো। কিন্তু আমাদের সেই মা মাসিরা বলতেন রোজ শ্যাম্পু করা যাবে না। কোন মেডিকেল সায়েন্স পড়েছে? সেটাই মা মাসিরাই জানে। মা ঠাকুমাদের সময় থেকে কিন্তু একটা জিনিস, মানে ওদের থেকে অনেক কিছু শেখার আছে। মা ঠাকুমারা সবসময় ঠিক, কিন্তু এমন কিছু জায়গা থাকে যেখানে বিজ্ঞান কিন্তু আজকে সেই জায়গাটা রেকটিফাই করিয়েছে এবং বলেছে যে হ্যাঁ মাথায় তেল দাও, কিন্তু সে তেলটা নারকোল তেল নয়। আমাদের ছোটোবেলায় মনে করে দেখো, নারকোল তেল শীতকালে জমে যেত, এখন কিন্তু আর জমে না। এখন মাথায় যে তেল ইউজ হয় সে তেল কিন্তু আর তেল তেলে নয়, নন স্টিকি। তেল তো তেল তেলে হবে, তাহলে এটা কি, এটা আদৌ তেল তো? এটা ভাবতে হবে। আজকে শীতকালে বডি অয়েল ইউজ করছেন, নন স্টিকি। অনেকে অলিভ অয়েল ইউজ করছেন, নন স্টিকি। অলিভ অয়েল তো প্রচণ্ড চিটচিটে, তাহলে এটা কি ইউজ করছি আমরা? এটা এমন নয় তো এটা আমরা অয়েলের জায়গায় পেট্রোল বা ডিজেল মিশ্রিত কিছু ব্যবহার না করছি, যেটাকে লাইট মিনারেল অয়েল বলা হয়। তাহলে আজ যেটা কার্সিনোজেনিক, এগুলো কিন্তু ভাববার ভীষণ দরকার রয়েছে। আজকে ভাবতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের হেয়ার ঠিক কী চায়। যদি মনে হয় যে আমাদের হেয়ারের মধ্যে এক্সটার্নালি ভীষণ প্রয়োজন স্নানটা, অ্যাজ এ ডক্টর আমি বলবো যে বাইরে থেকে বাড়ি ফিরে আসার পর স্নান ম্যান্ডেট। কতদিন ম্যান্ডেট? সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন। যদি তুমি তোমার হেয়ারকে ভালোবাসো, তোমার কাছে এক একটা হেয়ার যদি
তোমার খুব ভালোবাসার জিনিস হয়, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে এবং এই জায়গা থেকে কিন্তু তোমাকে ভাবতে হবে যে আমি আমার হেয়ারকে জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসটা যে দেবো কীভাবে দেবো। প্রথম যেটা সেটা হচ্ছে বাইরে বেরোবার আগে কোনো রকম কোনো অয়েল ব্যবহার করা চলবে না এবং বাইরে থেকে বাড়ি ফিরে স্নান করার পরেই হেয়ার ড্রায়ার দিয়ে স্ক্যাল্পকে ড্রাই করে ফেলতে হবে এবং বাইরে থেকে বাড়ি ফেরবার পর মাথার হেয়ারে প্রয়োজনীয়ভাবে শ্যাম্পু করার পর প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বা পোষক শক্তি বাড়বে হেয়ারে সেগুলো ব্যবহার করতে হবে।